নমস্কার, দেখছেন আপডেট পত্রিকা ইউটিউব চ্যানেল। জানাবো আজকের বাছাই করা কিছু গুরুত্বপূর্ণ খবর। প্রধান সংবাদগুলি জানার আগে শুরুতেই সংবাদ শিরোনাম। 21 তারিখ আপনাকে চেয়ার থেকে নামাবো, এসএসসি দুর্নীতি নিয়ে মমতাকে কড়া বার্তা শুভেন্দুর। যোগ্যরা চাকরি না ফেরালে বিকল্প কি, উত্তর দিলেন মুখ্যমন্ত্রী। উনি তো আইনজীবী, সুপ্রিম কোর্টে যোগ্যদের হয়ে মুখ্যমন্ত্রী সওয়াল করুন, অনুরোধ শুভেন্দুর। টিএমসি নেতাদের গাছে বেঁধে টাকা আদায় করুন, মমতা গোটা মন্ত্রিসভা জেলে যাবে, সুকান্ত। আবার দুর্নীতি, 26,000 চাকরি বাতিলের পর এবার শয়ে শয়ে শিক্ষকের বেতন বন্ধের নির্দেশ দিল আদালত। তৃণমূল বনাম তৃণমূলে তুলকালাম দমদম, ফিরহাদের সামনেই মাথা ফাটল তিনজনের। মোদির কড়া বার্তায় বদল বাংলাদেশে, ঢাকায় বের হলো রামনবমীর বিশাল শোভাযাত্রা। এবার আসছে বিস্তারিত খবরে। যোগ্য অযোগ্য চাকরি প্রার্থীদের বাছাই নিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে কার্যত চরম সময়সীমা বেঁধে দিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সোমবার তিনি স্পষ্ট ভাষায় বলেন, আগামী 15 এপ্রিলের মধ্যে সুপ্রিম কোর্টে যোগ্য প্রার্থীদের তালিকা জমা দিতে হবে। যদি তা না করা হয় তাহলে 21 এপ্রিল লক্ষ লক্ষ মানুষ নবান্ন অভিযান করবে এবং আপনাকে চেয়ার থেকে টেনে নামানো হবে। এদিন চাকরিহারাদের সঙ্গে কথা বলার সময় নন্দীগ্রামে বিজেপি বিধায়ক শুভেন্দু অধিকারী তাদের আইনি পথে লড়াই করার পরামর্শ দেন। তিনি বলেন, আপনারা আদালতে যান, আমরা আইনজীবী দেব। যারা যোগ্য তারা যে আইনজীবী চাইবেন আমরা দেব। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে তীব্র আক্রমণ করে শুভেন্দু অধিকারী চাকরি বাতিলের ঘটনার জন্য সরাসরি তাকেই দায়ী করেন। তিনি বলেন, 26,000 চাকরি যাওয়ার জন্য যদি কেউ দায়ী থাকেন তা হলেন মুখ্যমন্ত্রী। এসএসসি স্থায়ত্ব শাসন শেষ করেছেন মুখ্যমন্ত্রী। অযোগ্যদের জন্য যোগ্যদের বলি করা হয়েছে। শুভেন্দু মুখ্যমন্ত্রীকে একাধিক প্রশ্ন ছুড়ে দেন। তিনি বলেন, আমি মুখ্যমন্ত্রীকে কতগুলো প্রশ্ন করতে চাই। এক, আপনি সরাসরি প্রধান বিচারপতিকে আক্রমণ করেছেন। একবারও যোগ্য অযোগ্যদের তালিকা দেননি। আপনি অপরাধী। আপনি বলছেন যোগ্যদের পাস দিয়েছি, যোগ্যরাই ভেতরে গিয়েছেন। আপনি সুপ্রিম কোর্টে যোগ্য তালিকা পেশ করুন, তাহলে দুধ আর জল আলাদা হবে। আমরা এটা আপনার কাছে আশা করি। সুপ্রিম কোর্টে যোগ্যদের হয়ে আপনি জনস্বার্থ মামলা করুন। অনুরোধ করব, আপনি সুপ্রিম কোর্টে গিয়ে আইনজীবীদের হিসাবে যোগ্য তালিকা হাতে নিয়ে যান। যদি না করতে পারেন 23 লক্ষ ভাই বোনেদের আবার পরীক্ষায় বসতে হবে। যোগ্য ও অযোগ্য বিতর্ক চলাকালীন বিরোধী দলনেতা একটি চাঞ্চল্যকর দাবি করেন। তিনি বলেন, সোমবার কলকাতার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে মুখ্যমন্ত্রীর সঙ্গে চাকরিহারাদের বৈঠকে প্রায় 7,000 জনকে পাস দেওয়া হয়েছে বলে খবর। এই প্রসঙ্গে শুভেন্দু অধিকারীর অভিযোগ, ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের সমস্ত টেন্টেড শিক্ষক এবং শিক্ষাকর্মীদের দিয়ে ভোট করানো হয়েছে। ওখানে 7 লক্ষ ভোটে জিতেছে। এই নিয়ে আমি আরটিআই করেছিলাম, কিন্তু এখনো উত্তর মেলেনি। এবার আমি আদালতে যাব। শুভেন্দু অধিকারী রাজ্য সরকারকে অমানবিক এবং বর্বর আখ্যা দেন। তিনি বলেন, এই সরকার টাকা ছাড়া অন্য কিছু চেনে না। এরা 7,000 পাস দিয়েছে। কাঁদাপাড়ার তৃণমূল অফিস থেকে পাস দিয়েছে। তার আরও সংযোজন, এরা কেউ প্রকৃত মেধাযুক্ত শিক্ষক শিক্ষিকা বা শিক্ষাকর্মী নন। এরা 24-এ ভোট করেছে, ভোট লুটের কাজও করেছে। শুভেন্দু প্রশ্ন তোলেন, এই 7,000 যদি বৈধ হন তাহলে সেই তালিকা সুপ্রিম কোর্টে দিলেই তো পারতেন। শুভেন্দু অধিকারীর এই হুঁশিয়ারি এবং অভিযোগে রাজ্য রাজনীতিতে নতুন করে উত্তেজনা সৃষ্টি হয়েছে। এখন দেখার বিষয়, মুখ্যমন্ত্রী এবং রাজ্য সরকারি বিরোধী দলনেতার বেঁধে দেওয়া সময়সীমার মধ্যে কী পদক্ষেপ নেয়। সুপ্রিম কোর্টে যোগ্য চাকরিহারাদের হয়ে লড়বে রাজ্য সরকার। নেতাজি ইন্ডোর স্টেডিয়ামের সভায় পূর্ণ আশ্বাস দিলেন মুখ্যমন্ত্রী। কিন্তু আইনি লড়াইয়ের মাইনাস ফল হলে কি হবে? এদিন সেই আভাসও দিয়ে রাখলেন মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রী বলেন, মাইনা সেরাটা আমার না বলাই ভালো। আমার মাথায় কিছু আছে। তিনি বললেন, আপনাদের তো কেউ চাকরি টার্মিনেট করেনি এখনো। কোনো নোটিশ পেয়েছেন? আপনার বিরুদ্ধে যদি কেউ দুর্নীতি প্রমাণ করতে না পারেন তাহলে কেন আপনারা কাজ করবেন না? ভলেন্টিয়ারলি সার্ভিস তো কিন্তু সবাই দিতে পারেন। সেক্ষেত্রে কিভাবে আপনাদের চলবে? ধরুন ধরে নিলাম ওরা করলো না, বললো না হবে না, তখন আমি কি করব? তখন আমি শিক্ষা দপ্তরে অনুরোধ করতে পারি। কি অনুরোধ? এটা আমার আইনি আলোচনা করেই বলছি। 3 মাসের মধ্যে প্রসেস কমপ্লিট করতে হবে। এই সময়ে শিক্ষক শিক্ষাকর্মীদের মধ্যে হই হট্টগোল শোনা যায়। তখন মুখ্যমন্ত্রী বলেন, আরে ভাই, আমি মাইনাসটা তো বলে রাখবো। ধরুন যদি না করে সুপ্রিম কোর্ট, তাহলে মনে রাখবেন বিকল্প যা করার তা আমরা করব। সেক্ষেত্রে আপনাদের যাতে চাকরি ফিরে পান তার ব্যবস্থা 2 মাসের মধ্যে প্রসেসের মধ্যে দিয়ে হবে। আপনার চাকরি ব্রেক হবে না। তার কারণ আপনার অভিজ্ঞতা এবং অ্যাডিশনাল কনসেশন আপনারা পাবেন। যারা 10 বছর ধরে চাকরি করছেন, এটা আপনারা মাথায় রাখবেন। আমি চাই মানবিকতার খাতিরে সুপ্রিম কোর্ট কেসটা নিয়ে ক্লারিফাই করে বলুক কারা যোগ্য এবং কারা অযোগ্য। তাদের লিস্ট আমাদের হাতে তুলে দিন।
মুখ্যমন্ত্রী যখন নেতাজি ইন্ডোরে চাকরিহারাদের সঙ্গে বৈঠক করছেন তখন বিধানসভার সামনে বিক্ষোভ দেখালেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। চাকরিহারাদের উদ্দেশ্যে মুখ্যমন্ত্রী সুপ্রিম কোর্টের বিচারপতি নিয়েও মন্তব্য করেন। তিনি এও বলেন, এই রায়ের পিছনে খেলা কার, কে খেলছে? মমতার এই মন্তব্যকে হাতিয়ার করে এদিন শুভেন্দু অধিকারী বলেন, কাল মুখ্যমন্ত্রী চিফ জাস্টিসকে আক্রমণ করেছেন। উল্লেখ্য, এদিন মমতা বন্দ্যোপাধ্যায় নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে বলেন, আমি অভিষেক সিংভি, কপিল সিব্বল, কল্যাণ বন্দ্যোপাধ্যায়দের বলেছি আইনি লড়াই লড়তে। কোর্টের কাছে জানতে চাইব, চাকরিরত শিক্ষকদের ছাড়া কি করে স্কুল চলবে? পথ হারালে নতুন পথ পাওয়া যায়। চাকরি ফিরিয়ে দেওয়া আমাদের ধর্ম। যোগ্যদের চাকরি যাবে না, কোর্টে যাব। রাজ্যের বিরোধী দলনেতার কথায় 26,000 চাকরি বাতিলের জন্য একমাত্র দায়ী মমতা বন্দ্যোপাধ্যায়। এসএসসির অটোনমি শেষ করেছেন মুখ্যমন্ত্রী, ওএমআর নষ্ট করেছে, পুড়িয়ে দেওয়া হয়েছে। যোগ্যদের রক্ষা করতে হাইকোর্ট, সুপ্রিম কোর্ট 3 বছর সময় দিয়েছে। একবারও যোগ্য অযোগ্যদের তালিকা দেয়নি রাজ্য সরকার। সুপ্রিম কোর্টে যোগ্য তালিকা দিক রাজ্য সরকার, তাহলেই দুধ এবং জল আলাদা হবে। যোগ্যদের সমস্যা থাকবে না। 21 তারিখ চাকরিপ্রার্থী যোগ্যদের শিক্ষক সংগঠন নবান্ন অভিযানে ডাক দিয়েছেন। 15 এপ্রিলের মধ্যে সুপ্রিম কোর্টে যোগ্যদের তালিকা না দিলে 21 এপ্রিল লক্ষ মানুষ পতাকা ছাড়া নবান্নে যাবে। 3000 চাকরি বিক্রির জন্য হরিয়ানার প্রাক্তন মুখ্যমন্ত্রী জেলে গিয়েছেন। এদিকে আজ কালীঘাট চলোর ডাক দিয়েছে রাজ্য বিজেপি যুব মোর্চা। এক্সাইড মোড় থেকে কালীঘাট যায় বিজেপি। মিছিলের নেতৃত্বে লকেট চট্টোপাধ্যায়, জ্যোতির্ময় সিং মাহাতো, ইন্দ্রনীল খাঁ। অশান্তি এড়াতে পুলিশের ছয়লাভ এক্সাইড মোড়। সেই সময় পুলিশের সঙ্গে ধস্তাধস্তিও হয়। বিজেপি নেত্রী লকেট চট্টোপাধ্যায়কে আটক করে পুলিশ। রাজ্যের নিয়োগ দুর্নীতিতে মমতা বন্দ্যোপাধ্যায় গোটা মন্ত্রিসভা জেলে যাবে। মঙ্গলবার সুপ্রিম কোর্টে নিউমেরারি পোস্ট তৈরির সিদ্ধান্ত, সিবিআই তদন্তের নির্দেশ সংক্রান্ত মামলার শুনানিতে একথা বললেন রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার। একই সঙ্গে চাকরিহারাদের সুকান্তবাবুর পরামর্শ, যে তৃণমূল নেতাদের টাকা দিয়েছেন তাদের গাছে বেঁধে টাকা আদায় করুন। মুখ্যমন্ত্রী বলেছেন, আগে যোগ্যদেরটা দেখে নিই, তারপর অযোগ্যদেরটা দেখব। আপনার কাছে না কি প্ল্যান বি আছে? প্ল্যান বিটা কি আমাদের একটু খোলসা করে বলুন। প্ল্যান বিটা কি? এই যে তৃণমূল নেতাদের আবার টাকা দিতে হবে, তাহলে সবার চাকরি কনফার্ম হয়ে যাবে। তিনি বলেন, আগের দিন সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী ডাহা মিথ্যে কথা বলেছেন। উনি নাকি যোগ্য অযোগ্যদের ভাগ করার সময় পাননি। উনি যোগ্য অযোগ্য আলাদা করার জন্য 2.5 বছর সময় পেয়েছিলেন, কিন্তু উনি যোগ্য অযোগ্যদের আলাদা করেননি। উনি সবসময় চেয়েছিলেন পুরো বিষয়টা যেন ঘেঁটে যায়, চাল ও কাঁকড় যেন কোনোভাবে আলাদা করা না যায়, তাহলে অযোগ্যদের যোগ্যদের ঘাড়ের ওপর দিয়ে পার করে দেওয়া যাবে। সুকান্তবাবু বলেন, মুখ্যমন্ত্রী বলছেন সুপ্রিম কোর্টকে যোগ্য অযোগ্য ভাগ করে দিতে হবে। আজব দাবি। সুপ্রিম কোর্টের তো সেই এখতিয়ার নেই। পরীক্ষা নিয়েছে এসএসসি, সুপারিশ করেছে এসএসসি। যোগ্য অযোগ্য একমাত্র তারাই ঠিক করতে পারবে। সুপ্রিম কোর্ট শুধুমাত্র প্রতিক্রিয়া এবং প্রক্রিয়া ঠিকঠাক হয়েছে কিনা সেটা বিচার করতে পারে। একজন শিক্ষকের সঙ্গে যুক্ত ব্যক্তি হিসাবে বলছি, প্রমাণ হয়ে গিয়েছে যে আপনার সরকার চোর এবং সেই চুরির জন্য আপনার এবং আপনার মন্ত্রিসভার সদস্যদের জেলে থাকা উচিত। যতদিন এই চোরেরা বসে থাকবে ততদিন এই একই সমস্যা হবে এবং এটা কলির সন্ধে। একটার পর একটা দুর্নীতি সামনে আসবে। গোড়ায় গলতটা চিনুন। আমরা একটা অযোগ্য লোককে বসিয়েছি পশ্চিমবঙ্গের সিংহাসনে, সেজন্য তিনি যোগ্য অযোগ্যদের বাঁচতে পারছেন না। এসএসসি নিয়োগ দুর্নীতিতে রাজ্যের প্রায় 26,000 শিক্ষক ও শিক্ষাকর্মী চাকরি হারানোর পর এবার আরও এক দুর্নীতিতে বেআইনিভাবে নিযুক্ত শিক্ষকদের বেতন বন্ধের নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। গোর্খাল্যান্ড টেরিটোরিয়াল অ্যাডমিনিস্ট্রেশন বিভিন্ন স্কুলে চাকরিরত 131 জন শিক্ষকের বেতন বন্ধের নির্দেশ দিয়েছে বিচারপতি বিশ্বজিৎ বসু। এর ফলে রাজ্য সরকারের উপরে চাপ আরও বাড়ল বলে মনে করা হচ্ছে। এদিন বিচারপতি বসু বলেন, এই নিয়োগে কোনো নিয়ম মানা হয়নি। যাদের নিয়োগ করা হয়েছে তাদের শিক্ষাগত যোগ্যতা খতিয়ে দেখা হয়নি। তাদের প্রশিক্ষণ রয়েছে কিনা তার ঠিক ঠিকানা নেই। 313 জন শিক্ষকের বেতন বন্ধ করতে রাজ্য সরকারকে 72 ঘন্টা সময় দিয়েছে আদালত। তার মধ্যে শেষ করতে হবে যাবতীয় প্রক্রিয়া। এদিন আদালতে অযোগ্য শিক্ষকদের আইনজীবী বলেন, এই শিক্ষকদেরও পরিবার পরিজন রয়েছে, বাড়িতে ছোট ছোট শিশুরা রয়েছে। বেতন বন্ধ হলে তারা চরম সংকটে পড়বে। জবাবে বিচারপতি বলেন, এই শিক্ষকদের বাড়িতে যেমন শিশুরা রয়েছে, তেমন যারা এই স্কুলগুলিতে পড়ে তারাও শিশু। আদালতের এই রায়ের ফলে রাজ্য সরকারের ওপর চাপ আরল বলে মনে করা হচ্ছে। এবার দেখার বিষয়, এই রায়কে চ্যালেঞ্জ করে কতদিনে ডিভিশন বেঞ্চে যায় সরকার। ফের তৃণমূলের গোষ্ঠী সংঘর্ষ, সংবর্ধনা ঘিরে রণক্ষেত্র হয়ে উঠল দমদম এলাকা। মেয়র ফিরহাদ হাকিমের সামনেই মাথা ফাটল 3 জনের। জানা গিয়েছে, 2 নম্বর ওয়ার্ডে তৃণমূল কাউন্সিলর কাকুলি সেনের সঙ্গে ডেপুটি মেয়র অতীন ঘোষের অনুগামীদের মধ্যে মারপিট শুরু হয়। সোমবার পুরসভার নিকাশি বিভাগের অনুষ্ঠানে যান মেয়র ফিরহাদ হাকিম। সেই অনুষ্ঠানে গিয়ে গাড়ি থেকে নামতেই কাউন্সিলরের অনুগামীদের সম্বর্ধনা ঘিরে ঝামেলা শুরু হয়, যার জেরে অস্বস্তিতে পড়ে যান মেয়র। আনোয়ার খান এবং তার অনুগামীরা ওয়ার্ডে এসে কেন এমন গোলমাল পাকানোর চেষ্টা করলো সেই নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। পাশাপাশি চাপা উত্তেজনাও
উত্তেজনাও শুরু হয়েছে এলাকায়। ওয়াকিবহাল মহলের অনেকেই মনে করছেন, পুরসভার অনুষ্ঠানকে কেন্দ্র করে যেভাবে ডেপুটি মেয়রের সঙ্গে কাউন্সিলরের অনুগামীদের মধ্যে যেভাবে সংঘর্ষ বাঁধল তা কার্যত নজিরবিহীন। যদিও মেয়র ফিরহাদ হাকিমের তরফে এখনো এই ব্যাপারে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। জানা গিয়েছে, ফিরহাদ নিকাশি বিভাগের অনুষ্ঠানে যাওয়ার আগে কাউন্সিলর কাকলি আলাদা করে একটি ছোট মঞ্চ তৈরি করেন। সেখানে সম্বর্ধনার অনুষ্ঠানের ব্যবস্থা করা হয়। মঞ্চে যখন ফিরহাদ উপস্থিত, ঠিক তখনই অতীন ঘনিষ্ঠ আনোয়ারের লোকজন এসে কেন মূল অনুষ্ঠানের জন্য দেরি করিয়ে দেওয়া হচ্ছে সেই নিয়ে ঝামেলা শুরু করে, যার অভিঘাতে মাথা ফাটে তিনজনের, আহত হন অনেকেই, যার জেরে কার্যত অস্বস্তিতে পড়েছে শাসক শিবির। রামনবমীতে এবার বাংলার পাশাপাশি মেতে উঠল ওপার বাংলা। রিপোর্ট অনুযায়ী রামনবমী উপলক্ষে বাংলাদেশের ঢাকায় শোভাযাত্রার আয়োজন করেছিল বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট। শান্তিপূর্ণভাবেই সেই শোভাযাত্রা সম্পন্ন হয়। ঢাকার রামসীতা মন্দির প্রাঙ্গণ থেকে শোভাযাত্রাটি শুরু হয়। দয়াগঞ্জ মোড় ঘুরে জয়কালী মন্দির মোড়ে এসে শেষ হয় রামভক্তদের সেই মিছিল। উল্লেখ্য, এর আগে ব্যাংকক ইউনুসের সঙ্গে দেখা করে বাংলাদেশি হিন্দুদের ওপরে হামলার বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছিলেন মোদি। বৈঠকের পরে নিজের সোশ্যাল মিডিয়া পোস্টে এই নিয়ে মোদি লিখেছিলেন, বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুসের সাথে সাক্ষাৎ করেছি। ভারত বাংলাদেশের সাথে একটি গঠনমূলক এবং জনকেন্দ্রিক সম্পর্কের প্রতি প্রতিশ্রুতিবদ্ধ। আমি বাংলাদেশে শান্তি, স্থিতিশীলতা, অন্তর্ভুক্তি এবং গণতন্ত্রের প্রতি ভারতের সমর্থন পূর্ণ ব্যক্ত করছি। অবৈধভাবে সীমান্ত অতিক্রম করা রোধের ব্যবস্থা নিয়ে আলোচনা করেছি এবং হিন্দু ও অন্যান্য সংখ্যালঘুদের নিরাপত্তা ও কল্যাণের জন্য আমাদের গুরুতর উদ্বেগ প্রকাশ করেছি। আর মোদির সেই বার্তার পরেই বাংলাদেশের স্বরাষ্ট্র উপদেষ্টা নিজেই লাঙ্গলবন্দে গিয়ে হিন্দুদের উদ্দেশ্যে সম্প্রীতির বার্তা দিয়েছেন। এরপর রামনবমীর দিনে কোনো অপ্রীতিকর ঘটনা ছাড়াই শোভাযাত্রার আয়োজন করা হলো ঢাকায়। এর আগে ভারতের মাটিতে দাঁড়িয়ে ইসলামী সন্ত্রাস এবং বাংলাদেশি সংখ্যালঘুদের জন্য উদ্বেগ প্রকাশ করেছিলেন আমেরিকার তুলসী গ্যাবার্ড। এর জেরে ঘুম উড়ে গিয়েছিল বাংলাদেশের। বিগত দিনে বাংলাদেশে ক্রমেই বেড়েছে মৌলবাদ। এই নিয়ে মার্কিন গোয়েন্দা প্রধান বলেছিলেন, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান এবং অন্যান্য ধর্মীয় সংখ্যালঘুদের উপর দীর্ঘকাল ধরে চলা দুর্ভাগ্যজনক নির্যাতন, হত্যা এবং অত্যাচার নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্র খুবই উদ্বিগ্ন। ইসলামপন্থী সন্ত্রাসবাদের হুমকি এবং বিভিন্ন জঙ্গি গোষ্ঠীর বিশ্বব্যাপী কার্যকলাপ একটি আদর্শ এবং লক্ষ্যের দিকে পরিচালিত, তা হলো ইসলামিক খিলাফত। পরে তুলসীর মন্তব্যকে ভিত্তিহীন এবং বিভ্রান্তিকর বলে পাল্টা তোপ দেখেছিল ঢাকা। উল্লেখ্য, হাসিনা বাংলাদেশ ত্যাগ করার পর থেকেই বাংলাদেশে হিন্দুদের ওপর অত্যাচারের অভিযোগ উঠে আসছে। 2024 সালের আগস্ট থেকেই মন্দির থেকে শুরু করে হিন্দুদের বাড়িঘরে ভাঙচুর চলেছে। সেই সময় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা থেকে বিএনপি জমায়েত দেখেছিল আওয়ামী লীগের ষড়যন্ত্র। তবে কয়েক মাস যাওয়ার পর সেই দেশে হিন্দুদের ওপর অত্যাচার থামেনি। ধর্মের নামে চাকরি থেকে জোর করে পদত্যাগ করানো হচ্ছে সংখ্যালঘুদের। অনেকেই ধর্মান্তরিত করানোর অভিযোগও উঠেছে। এর মাঝে চট্টগ্রামে হিন্দু এবং বৌদ্ধদের উপরে হামলার ঘটনা ঘটেছে। সংখ্যালঘু অত্যাচারে সেখানে অভিযুক্ত খোদ সেনা। হিন্দু সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ দাস প্রভুর গ্রেপ্তারি ঘিরেও আরও উত্তাল হয়ে পরিস্থিতি। এদিকে সেখানে ইস্কন নিষিদ্ধ করার দাবিতে বাংলাদেশের কট্টরপন্থীরা পথে নেমেছিল। জুলাই বিপ্লবের পরে ছাত্র নেতারা ইস্কনের বিরুদ্ধে সরব হয়েছেন। সাজ্জিস আলম চট্টগ্রামের ইস্কন এবং হিন্দুদের বিরুদ্ধে উস্কানিমূলক ভাষণ দিয়েছেন সম্প্রতি। এই আবহে ভারতের রাস্তাতেও লোক নেমেছিল। বাংলাদেশে মৌলবাদের বিরুদ্ধে স্লোগান ওঠে এখানে। ভারত সরকারও সাম্প্রতিক সময়ে একাধিক বিবৃতি প্রকাশ করে এবং ওপার বাংলার পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছিল। প্রিয় দর্শক, নিয়মিত সঠিক খবরগুলি সঠিক টাইমে পেতে সাবস্ক্রাইব করুন আপডেট পত্রিকা চ্যানেলটিকে। ধন্যবাদ।